দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের মাটির ভেপু থেকে নতুন একটি অধ্যায় আলোচনা করতে চলেছি। এই নতুন অধ্যায়টি হলো সোনার কৌটো। এই অধ্যায় যখন শুরু হয় তখন আমরা দেখতে পাই ভুবন মুখুজ্জে বাড়ির যে রানু দিদি ছিল, হয়তো তোমরা এর আগে নামটা শুনে থাকবে, সেই রানু দিদির বিয়ে হলো ঘটা করে। বিয়ে হয়ে গেছে ঠিকই, কিন্তু তাদের বাড়ির যে কুটুম্বরা এসেছিল, মানে আত্মীয় স্বজনরা বিয়ে উপলক্ষে এসেছিল, তারা তখনও থেকে গেছে। লোকজন অনেক এসেছে বিয়ে উপলক্ষে, তার মধ্যে ছোট ছোট কয়েকটি ছেলে মেয়েও ছিল। দুর্গার সঙ্গে একটি ছোট মেয়ের সেই সময় আলাপ হয় মানে কি, তার সাথে ভালো সম্পর্ক তৈরি হয়েছিল। সেই মেয়েটির নাম ছিল টুনি। সন্ধ্যার একটু আগে সেজ ঠাকুরন একটি ঘরে কোনো কাজ করছিলেন, মানে বিয়ের পরে পরবর্তীকালে অনেক কাজই তো থাকে। তো সেজ ঠাকুরন কিছু একটা কাজ করছিলেন, সেই সময় হঠাৎ করে টুনির মায়ের গলা পাওয়া গেল। সেজ ঠাকুরন সেই টুনির মায়ের গলা যেদিকে পাওয়া গেল সেদিকে ধাবিত হলেন। টুনির মায়ের কাছে এসে সেজ ঠাকুরন বললেন, কিরে হাসি, কি হয়েছে? মানে তার ডাকনাম হয়তো বা ছিল হাসি। তখন টুনির মা বললেন, দেখো সেজ ঠাকুরন, আমি বিছনাপত্র তোষক যা যা ছিল সব উল্টে পাল্টে দেখেছি। বিছানার তলা, বালিশের তলা ইত্যাদি বিভিন্ন জায়গায় খুঁজে দেখেছি। আমি একটি সোনার কৌটো, মানে সোনার সিঁদুরের কৌটো এখানে রেখেছিলাম। ছেলেটা কাঁদলো দোলনায়, ছেলেটাকে ঠান্ডা করতে গেলাম, কিন্তু এটি উঠানোর কথা আমি ভুলে গিয়েছিলাম। এখন এসে দেখছি আমার সেই সোনার সিঁদুরের কৌটাটি এখানে আর নেই। সেজ ঠাকুরন তো শুনে অবাক, বলিস কি, তুই হাতে করে আবার ও ঘরে নিয়ে যাসনি তো? কিন্তু টুনির মা বলল, না, আমি তো এখানেই রেখে দিয়ে গেছি, আমার দিব্যি মনে আছে। যখন কথাটি চারিদিক ছড়িয়ে গেল তখন বাড়ির সবাই সেই জিনিসটি খুঁজতে শুরু করলো, কিন্তু কোথাও পাওয়া গেল না। সেজ ঠাকুরন তখন বললেন, আচ্ছা, তুই যখন এটা এখানে রেখেছিলিস তখন ঘরে বা আমাদের বাড়িতে কে কে ছিল? তো তারপর তারা আলোচনা করলো যে ছোট ছোট বাচ্চা টাচ্চা তো সবাই ছিলই, কিন্তু সবাই যখন খেতে চলে গেল, অপরিচিতদের মধ্যে বাইরের শুধুমাত্র দুর্গা ছিল এই বাড়িতে। সেজ ঠাকুরনের মেয়ে পুটি তখন বলল, আমরা সবাই যখন খেতে গেলাম, দুর্গা দিদি চুপি চুপি করে এই ঘরে ঢুকেছিল। সেজ ঠাকুরন চুপি চুপি কি পরামর্শ করলো সেটা জানা গেল না, কিন্তু তারপর ধীরে ধীরে, মানে অল্প স্বরেই, মানে বেশি চেঁচিয়ে না, ধীরেই দুর্গাকে বলল, দুর্গা, সোনার কৌটাটা যদি নিয়ে থাকিস দিয়ে দে, না হলে ভালো হবে না বলছি। দুর্গার মুখ তো এদিকে শুকিয়ে গেল ভয়ে। সে কি যে বলতে চাচ্ছিল, কিন্তু ভয়ে তার মুখ শুকিয়ে যাওয়াতে তার আধো আধো আলতো আলতো কথা ঠিকভাবে কেউ বুঝতে পারলো না। মানে দুর্গা যে কি রিপ্লাই দিল, মানে কি যে বলল, সেটি সবাই বুঝতে পারলো না। আসলে সে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। টুনির মা এসব দেখে অবাক হয়ে গেল, মানে সে এতক্ষণ কোনো কথা বলছিল না। একটা ভদ্র বাড়ির মেয়েকে সবাই মিলে চোর অপবাদ দেওয়া তার মোটেই পছন্দ হয়নি। বিশেষ করে সে, অর্থাৎ টুনির মা, এতদিন দুর্গাকে এখানে দেখেছে, মানে সেই যে বিয়ে বাড়ির প্রথমে এসেছে তারপর থেকে দুর্গাকে তিনি এখানে দেখেছে। দুর্গার মধ্যে সেরকম চুরির স্বভাব তিনি লক্ষ্য করেননি। তাছাড়াও দুর্গা ভালোভাবে কথাবার্তা বলে সবার সাথে, ব্যবহারও ভালো। সেই মেয়েটিকে বিনা, মানে প্রমাণ ছাড়াই তাকে চোর বলাটা ঠিক হবে না তিনি মনে করেন। তাই টুনির মা সেজ ঠাকুরনকে বললেন, দিদি, ও হয়তো নেয়নি, কিন্তু সেজ ঠাকুরন ধমক দিয়ে বলে, তুমি চুপ করো, তুমি কি জানো
ও নিয়েছে কি নেয়নি তুমি ওর স্বভাব জানো, নাকি তুমি ওকে ছোটবেলা থেকে দেখেছো? আমরা দেখেছি, আমরা জানি ও কি ধরনের। একজন বলেই বসে, তা যদি নিয়ে থাকিস বের করে দে না, লক্ষ্মীটি বের করে দে, তাহলেই তো আপদ বালাই সব চুকে যায়। দুর্গা যেন কেমন হয়ে গিয়েছিল, মানে এ কথা শোনার পর সে ঠক ঠক করে কাঁপছিল। কাঁপতে কাঁপতে সে দেওয়ালের ধারে এসে থেমে যায়, মানে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ে। তার যেন ভয়ে গোটা শরীর কাঁপছিল। তারপর সে বলে বসে, আমি নেইনি কাকিমা, সত্যি করে বলছি আমি নেইনি। সেজ ঠাকুরন বলেন, তুই বললেই হবে নিসনি, আমি ভালোভাবে জানি তুই নিয়েছিস, সত্যি করে বল কোথায় রেখেছিস। তখন বলে, মানে সেজ ঠাকুরন বলে, আমার জিনিস, আমাদের জিনিস আর কি, আমাদের দিয়ে দে, আমি বলছি তোকে আমরা কিচ্ছু করব না। তখন আবার পাশ থেকে একজন বলে, ভদ্রলোকের মেয়ে চুরি করে, বাবা তোমরা কেমন পাড়ায় থাকো গো দিদি। সেজ ঠাকুরন বললেন, মানে তখন তো তিনি রেগে গিয়েছিলেন, বললেন, তুই দিবি না তাহলে দাঁড়া, তোর মজা দেখাচ্ছি। তুই অস্বীকার করছিস, এবার তোর মজা হবে। তারপর বলল, আমার বাড়ির জিনিস নিয়ে তুই হজম করবি, তোর এত বড় আসপর্দা, তোর ব্যবস্থা হচ্ছে দাঁড়া। এরপর তিনি দুর্গার হাতটা ধরে টানতে টানতে মাঝখানে নিয়ে আসেন, মানে সে তো একটা কোনায় গিয়ে দাঁড়িয়েছিল, মাঝখানে নিয়ে আসে। বল কোথায় রেখেছিস বল। বলল, তাড়াতাড়ি বল কোথায় রেখেছিস, নাহলে নোড়া দেখেছিস, নোড়া দিয়ে দাঁতের পাটি সব ভেঙে ফেলবো, তখন বুঝবি কেমন লাগে। টুনুর মা এসব দেখে ছাড়াতে আসছিল, একজন তাকে বাধা দিয়ে বলল, আচ্ছা দাঁড়াও না দিদি, দেখোই না কি হচ্ছে। তিনি টুনির মাকে বললেন, চোরের একমাত্র ওষুধ হলো মার, মানে প্রহার, একটু দাঁড়িয়ে দেখো না কি হচ্ছে, এই মারের ফলে যদি তোমার জিনিসটা পাওয়া যায়। দুর্গার মাথার মধ্যে যেন কেমন করছিল, সে ভালো করে কথাও বলতে পারছিল না, ভালো করে নড়তে চড়তেও পারছিল না, শুধু একটুখানি কষ্ট করে বলল, আমি জানি না কাকিমা জিনিসটি কোথায়। তখন সে বলিল, সবাই যখন খেতে চলে গেল, আমিও তো চুপি চুপি বাড়ি চলে গেলাম, আমি তো আর এখানে ছিলাম না। এই বলতে বলতে সে ধীরে ধীরে আবার দেওয়ালের দিকে পিছিয়ে যেতে লাগলো। পরে বাড়ির সবাই মিলে তাকে অনেকক্ষণ বোঝালো যে, দুর্গা যদি নিয়ে থাকো তাহলে বলে দাও, তাহলেই তো ঝামেলা চুকে যায়। কিন্তু দুর্গার ওই একই কথা, আমি জানি নে। কেউ একজন মন্তব্য করে বসলো, এটি পাকা চোর, এর আভাব দেখেই বোঝা যাচ্ছে। টেপি তখন বলল, এর অত্যাচারেই আমাদের গাছের আমগুলো চুরি হয়ে যায়, মানে আমরা এই আমগুলো পাইও না। এই যে কথাটা বলল, এইটাতেই যেন তেলে বেগুনে জ্বলে উঠলো আরো মেজ ঠাকুরন, মানে তিনি আমগুলোর যে দুর্গা যে চুরি করে নেয়, সেজ ঠাকুরন যেন এই আমগুলো চুরি করার ব্যাপারে আরো তেলে বেগুনে জ্বলে উঠলো। তিনি বাজখই ধরনের, মানে একদম ভীষণ রেগে গিয়ে বললেন, তবে রে দাঁড়া দেখাচ্ছি, বলেই তেরে এলেন দুর্গার দিকে। আমার বাড়ির জিনিস নেবে তুমি, দাঁড়াও দেখাচ্ছি, দিবি না মানে, এই বলে তাকে মারতে উদ্যত হলো। এই কথা বলেই তিনি দুর্গার উপর ঝাঁপিয়ে পড়লেন এবং দুর্গার মাথাটি নিয়ে দেওয়ালের মধ্যে এইভাবে বাড়ি মারতে থাকলেন। টুনির মা তাড়াতাড়ি গিয়ে সেজ ঠাকুরনকে আটকান। কি করছেন দিদি, কি করছেন, থামেন থামেন, মানে আটকানোর চেষ্টা করে। তারপর টুনির মা বলল, দিদি আমার সোনার কৌটা লাগবে না, আপনি এই মেয়েকে মারা এখানেই বন্ধ করুন। আর টুনি তো এদিকে মার দেখে কেঁদেই ফেলেছিল। আর যে সমস্ত কুটুম্বরা, মানে আত্মীয় স্বজনরা সেখানে দাঁড়িয়েছিল, তাদের মধ্যেই একজন বলল, আরে এর তো রক্ত বাড়াচ্ছে। দুর্গার নাক দিয়ে ঝরঝর করে রক্ত বেরোচ্ছিল, এটি প্রথমে কেউ লক্ষ্য করেনি। বুকের কাপড়টা রক্তে রাঙা হয়ে গিয়েছিল, সেটি লক্ষ্য করেনি। তখন টুনির মা বলল,
শিগগিরই জল নিয়ে এসো, চোখে মুখে জল ছিটাতে হবে। তাদের বাড়িতে রীতিমতো চেঁচামেচি, হইচই ইত্যাদি লেগে গিয়েছিল। এই চেঁচামেচি হইচই শুনে কামার বাড়ির বউরা সেখানে দেখতে চলে আসে। রানুর মা এতক্ষণ সেখানে ছিল না, তিনি কামার বাড়িতে গিয়ে গল্প করছিলেন। এসব হইচইয়ের ফলে রানুর মা পর্যন্ত দৌড়ে চলে আসে সেখানে। মার খাওয়ার ফলে দুর্গার মাথাটা ঝিমঝিম করছিল, এছাড়াও সে যেন একটু আড়ষ্টভাবে চলাফেরা করছিল, মানে সে যেন একটু ঝিমিয়েই পড়েছিল। জল আনা হলো, রানুর মা তার চোখে মুখে জল দিল, তারপর দুর্গাকে মোহগ্রস্ত অবস্থায় একটা জায়গায় বসানো হলো। রানুর মা বললেন, অমন করে মারে দিদি, রোগা মেয়েটা, ছি কি যে কাজ করলেন আপনি। কিন্তু সেজ ঠাকুরন দমবার পাত্র নয়। তিনি বললেন, তোমরা এখনো চেনো না ওকে, বলে দিলাম চোরের ওষুধ হলো মার। আমার কথাটা মিলে নিও। দেখো, জিনিস যদি আমি না পাই, বলে রাখলাম আমি আরো প্রহার করব, মানে আরো মারবো আমি দুর্গাকে। মারতে মারতে তাকে শায়েস্তা করে দিব। এর ফলে হরিহর রায় যদি আমাকে শুলেও চড়ায়, আমি তাও রাজি। রানুর মা তখন বলে, খুব হয়েছে, সে যদি আপনি একটু শান্ত হন, আমাকে ব্যাপারটি দেখতে দিন। আর টুনির মা এদিকে রীতিমতো হতভম্ব হয়ে গেছে। তিনি বললেন, আগে জানলে আমি সোনার কৌটার কথা বলতামই না, লাগবে না আমারও অমন কৌটা। এই কৌটার জন্য একটি মেয়ে এমন ভাবে মার খেলো, আগে জানলে বলতামই না। সেজ ঠাকুরন অন্যান্য দিন হলে দুর্গাকে ছাড়তেন কিনা এটা কিন্তু বলা যাবে না, কিন্তু বাকি যে সমস্ত লোকেরা ছিল সবাই তার বিরুদ্ধাচরণ করছিল বলে সেজ ঠাকুরন সেদিন দুর্গাকে ছেড়ে দিলেন। রানুর মা তাকে ধীরে ধীরে ঘর থেকে বের করে রাস্তার ওপারে নিয়ে গিয়ে ছেড়ে দিল এবং বলল, কি কুক্ষণেই যে আজকে বাড়ি থেকে তুই বেরিয়েছিলিস রে। যাই হোক, ধীরে ধীরে বাড়ি চলে যা। এবং তিনি টেপিকে বললেন, টেপি বাড়ির গেটটা লাগিয়ে দিত। দেখো, এই পর্যন্তই ছিল এই অধ্যায়টির আলোচনা। আমরা পরবর্তী যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়টি নিয়ে খুব তাড়াতাড়ি আলোচনা করব।